আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমাদের প্রিয় উপন্যাস সঙ্গীন প্রেরণার শক্তি সুরায়া রাফা পর্ব 10। আমরা আগের এপিসোডে দেখতে পেয়েছিলাম অনুকে খুঁজতে অরু আর কৃত্তিক দুজন মিলে বেরিয়েছিল। এরপর আমরা পরের এপিসোডটা পড়ে জানতে পারবো। চলো শুরু করা যাক। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশে রাস্তায় হাঁটছে কৃত্তিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়েই হাঁটছে কৃত্তিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্রা নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে অরু বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃত্তিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্য হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটেরিয়াও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা তোর পেটের মাঝখানে তেলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় অরু যখন অনুকে খুঁজে খুঁজে পাগল প্রায়, ঠিক তখনই কৃত্তিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃত্তিকের কথায় অরু ওর গোপন তলিকের খবর জানায় অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করার গিয়ে থাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে পারছে না। যত যাই হোক, বয়সে হচ্ছে দ্বিগুণ বড় কৃত্তিক, তবে কিছু তো কথা শোনাই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পিছনে গিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। অরু অরু চকিতে পেছনে চাইল, দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শরীরের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দুও পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। এদিক দিয়ে কৃত্তিক আর অরু এগিয়ে আসছে, অন্য দিক দিয়ে অনু আর প্রত্যয় আর কৃত্তিকের চোখাচোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃত্তিকের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল। এইটুকুনির সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃত্তিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ও আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণই প্রত্যয়ের সাথে চোখাচোখি হয়, আবার তা দপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী কুরুর হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথা নাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদুর আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিয়ে উদ্দেশ্যে অরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? দুই হাঁটু থেতলে যেমন জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিয়ের মতো এই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ায় দরুন আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে
ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনায় সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি। খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়ার আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দূর ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটোমোটো একটা বাস স্টপেজ থাকলেও কীর্তিকে নির্বিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতে হসপিটালে যায় অনু, কিন্তু বিকালে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। আদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাঁই সাঁই করে কারবার ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়া টুপটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করার গুন্ডামতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘোরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শিরদাঁড়া বেয়ে বেয়ে যায়। হিমধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবেই অনু এক পা দু পা করে পিছাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। দু একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজের লোকগুলো এখানেও ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করেই পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচঢালা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মা গো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক। তবুও হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে। আর দু পা এগোলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করলো কেউ। ওর 5 আঙ্গুলের ভাঁজে নিজের 5 আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কাম অন, আমি কোনো সিনেমার হিরো নয় যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনার সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়েই কথা বলছে লোকটা। রোদ লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করল অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গড়নের এই যুবককে ও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো অ্যাঞ্জেল নয় তো? না হলে বিপদের সময়ই কেন পাওয়া যায় তাকে?
হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেভ করার পাতলা গড়নে লোকটাকে দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বর তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদ ঘেটে লোকটার হ্যাচকা টানে। এই মুহূর্তে একটা উডের হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আঁটোসাঁটো বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটা থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসরমণির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদান কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়ার চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাহর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হেসে বলে, হাউ সিনেমাটিক। শেষ কথাটা ভেবে আবারও এক চিলকে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না ওরু, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভুরু কুঁচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কমফর্টার মুড়ি দিয়ে দিতে দিতে বলে, যা তো ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কী হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কীর্তিকে এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটাই একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি অরু। সময় যে কোনো এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডক্টর বলেছে আজমির শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীর বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটার 1 বছর বা তার বেশিও সময় লেগে যেতে পারে। অনু আর অরু কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারে আপন বলে কেউ নেই। এর মাঝে অনু কীর্তিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটোখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কীর্তিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কীর্তিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরু কোন চয়েস আছে কি না। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিন মতো অরুর আর কীর্তিকের দেখা হয়েছে। কীর্তিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কীর্তিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কীর্তিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মোটেই ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কীর্তিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বৈকি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি মাসটাই শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালে সর্বা হাঁটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গতরাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেঁকে বসেছে একদম। এই আলো আধারি আবহাওয়ার মাঝে অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনের
নিজের জীবনে উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতেই সকাল সকাল রান্না চড়িয়ে কিচেনে কাউন্টারের বা উপর দুলিয়ে বসে বিশাল লম্বা বিনিটাকে হাতে নিয়ে নড়াতে নড়াতে গুনগুনিয়ে গাইছে অরু। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল ও। তখনই বাইরের কলিং বেলটা বাজ খায় আওয়াজ তুলে বেজে ওঠে। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, তবে ফ্রন্ট এরিয়াতে যে বেঞ্চিটা রয়েছে তার উপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই অরু বেঞ্চের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝে উইসকার্ড। ফটাফট বারিক ধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল অরু। তারপর উইসকার্ডটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার ফ্রম এস। ব্যাস এতটুকুই। উইসকার্ডটা পরে ভুরু কুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটা দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেখানে এই মুহূর্তে কীর্তিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কীর্তিক। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কীর্তিককে অন্ধকারের রুমে কাউচের উপরে বসে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কীর্তিক। পরে অবশ্য অরু নিজেই কীর্তিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কী করে হলো সেটা আর জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই অরুর, তার ওপর কথায় কথায় যে অপমান সহ করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকে সমেত ঘরে চলে গেল অরু। বেলা তখন 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো কীর্তিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাধার সাধে অরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্টই হলো বৈকি। কীর্তিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগে একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কীর্তিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করে কীর্তিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় অরু একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কীর্তিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওয়ালেট সরা, রোজে আমার অ্যালার্জি আছে। এগেন হাঁচু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কীর্তিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায় তখন দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে অরু। কীর্তিকের বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড অরু, কি চাস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? এমা আপনি তো
30+ এখনও পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্ট এক্সাম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি? অরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ল, তবে এটা বুঝতে পারল না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃত্তিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। অরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃত্তিক একটু ব্যথাতুর হাসি হাসল, অতঃপর বলল, সিরিয়াসলি আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরু মনে মনে বলল, অবশ্যই। আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃত্তিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরু বলা একটু আগের কথায় কৃত্তিকের মেজাজ এমনিতেই টুঙ্গিয়ে, তার ওপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমট করতে করতে কৃত্তিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে অরু, রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষে একটা থাপ্পড় দেবো আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। অরু সূক্ষ্ম ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃত্তিকের মুখের দিকে। কৃত্তিক ভুরু কুঞ্চিত করে বলল, কি এটা? অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস। আজ আপনার জন্মদিন, তাই জানেন আপ্পা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন আপনি তো আমার ভাইয়ের মতোই, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করল কৃত্তিকের। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, অতঃপর 2-1 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে আগুনার ঝড় দৃষ্টি নিক্ষেপ করে বলল, সেম অন ইয়োর ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছড়িয়ে। অরু এখনও একই জায়গায় হঠাৎ দাঁড়িয়ে, না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় কৃত্তিকের কাছে। কই অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর ওপর কিসের এত রাগ? কৃত্তিককে ভেবে পায় না অরু। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেক ভালোবাসা ওর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কি না কাউকে করুণা করবে, তাও আবার জায়ান কৃত্তিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তবে তাহলে কৃত্তিক আদতে কোনো করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন?